হঠাৎ করে আমার সব কিছু যেন কেমন কেমন লাগছে। নিচে যাচ্ছি আর অন্ধকারে রিয়া ম্যামের হাতটা শক্ত করে ধরে আছি, কিন্তু সেই সময়টা আর বেশিক্ষণ স্থায়ী হয় নাই। হঠাৎ করে আমার হাত ফসকে রিয়া ম্যামের হাত বের হয়ে গেল। এখন যে কি করব তাও ভাবতে পারছি না। তাহলে কি রিয়া ম্যাম আমাকে একা রেখে হারিয়ে গেল? কখন যে নিজের ওপর নিজে কন্ট্রোল হারিয়ে ফেলেছি, অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন মনে হলো যেন আমি নিরস্ত্র নিরিবিলি একটা পরিবেশের মাঝে আছি। সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম আমার থেকে কিছুটা দূরে পড়ে আছে, আর কিছুটা সামনে দেখি বন্যা আর সুমন এক জায়গায় পড়ে আছে। এবার আমার চোখ পড়লো আমরা এখন কোথায় আছি। ও মা, এটা দেখি একটা বিশাল বড় জঙ্গল। তাহলে আমরা জঙ্গলের মধ্যে আছি। আগে নিচ থেকে উঠে রিয়া ম্যামের কাছে চলে গেলাম। আশেপাশে তাকিয়ে পানি খোঁজার চেষ্টা করছি কোথায় পানি আছে নাকি। ওরাও হয়তো আমার মতো অজ্ঞান হয়ে গেছে। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ দেখি রিয়া ম্যাম নড়াচড়া করছে। রিয়া ম্যাম চোখ খুলে দেখে আমি সামনে বসে আছি। রিয়া ম্যাম আগে শোয়া থেকে উঠে আশেপাশে তাকিয়ে বলল, ইয়াহু, আমরা পালাতে পেরেছি। এই বলে রিয়া ম্যাম খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি বলবো ভাই, আমি তো এখন আর আমার নিজের মধ্যেই নাই। আমার কলিজাটা 3 ইঞ্চি ফাঁকা হয়ে কাঁপাকাঁপি করছে রিয়া ম্যামের ছোঁয়ায়। কি বলবো ভাই, আমার ভেতরে এমন ধরনের একটা ফিলিংস এসেছে, এখন যদি আমাকে কেউ লাঠি দিয়ে পিটিয়ে মেরেও ফেলে তাও আমি বলতে পারবো না। রিয়া ম্যামের ছোঁয়ায় আজকে যে আমি পাগল হয়ে গেছি। এতদিন পর আমি বুঝতে পারলাম একটা মেয়েকে বুকে জড়িয়ে ধরলে ছেলেদের ফিলিংসটা কেমন হতে পারে, আর সেটা যদি ভালো লাগার মানুষ হয়। হতে পারে রিয়া ম্যামকে দেখে আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা আর ভালো লাগা সেটা শুধু আমার মাঝেই থাকবে। তবে আজকে আমার মনের আশা পূরণ হয়েছে, সেটা হলো রিয়া ম্যাম আমাকে জড়িয়ে ধরায়। এটা হয়তো আমার ধারণারও বাইরে ছিল। ভাবি নাই কখনো রিয়া ম্যাম আমাকে এভাবে জড়িয়ে ধরবে। হতে পারে রিয়া ম্যাম আমাকে খুশিতে এভাবে জড়িয়ে ধরেছে, কিন্তু আমার মনের আশা তো পূরণ হয়ে গেছে। কিরে, তোরা দুজন এভাবে আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবি? এবার তো একটু জ্ঞান ফিরিয়ে আন। এটা বলতে রিয়া ম্যাম লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে বলল, সরি, আসলে অতিরিক্ত খুশি হওয়ার কারণে তোমাকে কখন যে জড়িয়ে ধরেছি বলতেই পারি না। আমি তো ভাই লজ্জায় শেষ। কি বলবো ভাই, এত লজ্জা আমি কোনো দিন পাই নাই। এর মাঝে সুমন আমাদের আবার এসে দেখে ফেললো। শালা, তোর আর জ্ঞান ফেরার সময় হয় না। আর একটু জড়িয়ে থাকতে দিতি আমায়। চেয়েছিলাম চাঁদের আলো, কিন্তু কে জানতো হাতের মুঠোয় পুরো চাঁদ পেয়ে যাব। এবার লজ্জা কাটিয়ে মাথা উঁচু করে বললাম, আরে ম্যাম, সরি বলতে হবে না। আমি জানি আপনি অতিরিক্ত খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, এতে আমি কিছু মনে করি নাই। আর সুমন, তোর কখন? সুমন আমার কথা থামিয়ে বলল, এসব কথা পরেও বলা যাবে, আগে বন্যার জ্ঞান ফিরা। ও এখনও মাটিতে পড়ে আছে। আমার বন্যার কিছু হবে না তো আবার? সুমনের কথা শুনে দৌড় দিয়ে আমি বন্যার কাছে চলে গেলাম। বন্যার কাছে গিয়ে দেখি সব কিছু ঠিকঠাক থাকলেও ওর জ্ঞান ফিরছে না। রিয়া ম্যাম আমাকে সরিয়ে বলল, দাঁড়াও, আমাকে আগে দেখতে দাও কি হয়েছে। এ বলে রিয়া ম্যাম বন্যার সামনে গিয়ে হাত দিয়ে ইশারা করে কি যেন করতে লাগলো। কিছুক্ষণ পরেই বন্যার জ্ঞান ফিরে গেল। বন্যার সামনে সুমনকে দেখতে পেয়ে বলল, তুমি কেমন আছো? ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো আবার? সুমন হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি। তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল, আর খুশির খবর হলো আমরা ওখান থেকে পালাতে পেরেছি। বন্যা আমাকে ধন্যবাদ দিয়ে বলল, ভাইয়া, তুই নিজের আপন ভাই না হলেও আপনের চেয়ে বেশি। আজকে তুই আমাকে আবার নতুন করে বাঁচতে শিখালি, নতুন জায়গা উপহার দিলি। অনেক অনেক ধন্যবাদ তোরে। সুমন পেছন থেকে আমাকে ঘুষি দিয়ে বলল, শালা, তাই বলে তখন আমাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবি? আমি হাসি দিয়ে বললাম, এখানে আমার কোনো দোষ নেই। আমাকে রিয়া ম্যাম বলেছে এই কথা, এজন্য আমি এমন করেছি। রিয়া ম্যাম আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, দেখো, একদম কিন্তু মিথ্যা কথা বলবে না। আমি বলেছি নাকি তুমি আমাকে কানে কানে বলেছো? আমি সবাইকে থামিয়ে বললাম, হয়েছে, আর কোনো কিচ্ছু বলতে হবে না। আমরা পালাতে পেরেছি, এটাই অনেক বেশি। এখন চলো আমরা কোথাও গিয়ে বসি। সবাই মিলে ভালো একটা জায়গা দেখে বসে পড়লাম। অনেকক্ষণ পর রিয়া ম্যাম বলল, তোমরা সবাই তো জানো আমি কোনো সাধারণ মানুষ না, আমি একজন পরী। আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমি তো সব কিছুই জানি। অন্য সব কিছু শুনেও আপনাকে আমি পালাতে সাহায্য করলাম। আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমি তো সব কিছুই জানি। অন্য সব কিছু শুনেই আপনাকে আমি পালাতে সাহায্য করলাম। বন্যা বলল, আমি তো আপনার বিষয়ে অনেক কিছুই জানি, তাই আমার আর কিছু বলার নাই। আমি বোকা হয়ে বন্যাকে প্রশ্ন করলাম, তুই জানিস মানে? বন্যা স্বাভাবিকভাবে রিয়া ম্যামের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুই হয়তো জানিস না, আমি রিয়া ম্যামকে প্রতিদিন খাবার দিতাম। রিয়া ম্যামের প্রতিটা কষ্টের কথা আমি জানি, কিন্তু কি করব বল, যেখানে আমি নিজেই তো বন্দি ছিলাম। আমি অনেকবার সুমনকে বলেছি রিয়া ম্যামের জন্য আমার কিছু করতে ইচ্ছে করে, তবে আমরা করতে পারি নাই। শেষে তুমি, ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সব কিছু শুনে আমি বললাম, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি সব কিছু বুঝে গেছি। তো রিয়া ম্যাম এখন কি করবেন? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আমি এখন আমার রাজ্যে ফিরে যাব। সবাই হয়তো ভাবছে আমি আবার ফিরে আসবো, সেই অপেক্ষা করছে। রিয়া ম্যামের কথা শুনে আমি কোনো উত্তর দিলাম না, শুধু সুমনকে বললাম, সুমন ভাই, তোর মা বাবার কাছে ফিরে যা, আর বন্যা তুমিও। পরে সুমনের পরিবার বিয়ের কথা ফাইনাল করে আসবে না। বন্যা মাথা নিচু করে বলল, আমার আম্মু আমাকে ছোট রেখেই মারা গেছে।
বাবা আবার আম্মু মারা যাবার পর নতুন করে বিয়ে করেছে, অনেক অত্যাচার করে ওরা আমার ওপর, কিন্তু মাঝে তো আমি হারিয়ে গিয়েছিলাম, আমি আর এখন ওখানে ফিরে যেতে চাই না। সুমন বন্যার হাত ধরলো, বলল, তোমাকে কোথাও ফিরে যেতে হবে না, তুমি আমার বউ হয়ে আমার বাসায় যাবে। রিয়া ম্যাম হাততালি দিয়ে বলল, তোমাদের মতো কাপল আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই, এমন ভালোবাসা 1000 বছর বেঁচে থাকুক। একটু থেমে সুমন আমাকে বলল, তুই কি এখন তোর দেশের বাড়িতে ফিরে যাবি? আমি হাসলাম, বললাম, আমার দেশের বাড়ি? যার এই পৃথিবীতে কেউ নেই তার আবার দেশের বাড়ি? তাহলে তুই আমাদের সাথে আমার বাসায় চল। সুমনের কথা শুনে আমি বললাম, না রে, আমি কোথাও যাব না, আমি রিয়া ম্যামের সাথে চলে যাব, সারা জীবন রিয়া ম্যামের চাকর হিসেবে কাজ করব। রিয়া ম্যাম আমাকে সাথে নেবেন না? আমার কথা শুনে সুমন সহ রিয়া ম্যাম বোকা হয়ে গেল। বন্যা তো শুধু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবতেও পারে নাই যে আমি এমন কিছু বলবো। কিন্তু মুহূর্তের মাঝেই রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, থাকার মজা করতে হবে না রনি, তোমাকে যে আমি কি দিয়ে ধন্যবাদ দেব বলার বাইরে, তুমি আজকে না থাকলে হয়তো। এবার আমি মন খারাপ করে বললাম, কি ধন্যবাদ দিবেন ম্যাম? আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য না, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমি এখন কোথায় যাব বলেন তো? এই পৃথিবীতে যে একজন ছিল তাকে ওরা মেরে ফেলেছে। সুমন আর বন্যা তো আমার কিছু সময়ের বন্ধু, তবে ওদের মন মানসিকতা অনেক ভালো, বেচারা নতুন বিয়ে করে এনজয় করবে, আর আমি গিয়ে কেন অযথা বিরক্ত করব? আর আপনি যদি আমাকে না নিতে চান তাহলে সমস্যা নেই, আমি কিছু মনে করব না। তবে আপনাকে আমি আগেই বলেছিলাম, হয়তো মনে আছে কিনা ঠিক জানি না, আপনাকে আমি অনেক বিশ্বাস করি ম্যাম, তবে আপনি আমার সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আপনি এখন যেমন আমার ম্যাডাম ছিলেন ঠিক তেমনি থাকবেন। রিয়া ম্যাম এতক্ষণে আমার মুখের দিকে তাকিয়েছিল, এবার রিয়া ম্যাম ভিজা ভিজা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি কি তুমি আমার সাথে যেতে চাও? জি ম্যাম, যেতে চাই। নেবেন না আপনি? আপনাকে শুধু 3 বেলা কফি বানিয়ে দিব, প্লিজ ম্যাম, না করবেন না। রিয়া ম্যাম এবার হাসি দিয়ে বলল, আচ্ছা যাও, নিয়ে যাব। রিয়া ম্যাম এটা বলতেই সুমন আমার হাত ধরে দূরে নিয়ে গেল, বলল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই পরিরাজ্যে যেতে চাস মানে তুই আমার সাথে চল। আমি এবার মাথা নিচু করে বললাম, আমার আম্মুর মতো কোনো মানুষ ছিল না, আমি যখন যা চাইতাম তাই আমাকে এনে দিত, কিন্তু দেখ আমার আম্মু চলে যাওয়ার পর এই একটা মানুষকে আমি বিশ্বাস করি। যখন আমি মরার রাস্তায় গেটের ভেতরে ঢুকলাম তখন কিন্তু তোরা পেছনে ছিলি, এই একটা মানুষ আমাকে বলেছে, আমার হাত ধরে ভরসা দিয়ে বলেছে, আমি তোমাকে বিশ্বাস করি, চলো। আবার সমুদ্রের সামনে আমার হাত ধরে বলেছিল, তুমি মরলে আমি কেন পারবো না? যে মানুষটা আমাকে এত বিশ্বাস করে আমি কিভাবে তাকে ছেড়ে দেই? এতদিন কাউরে মনের মতো পেলাম, হয়তো জানি না রিয়া ম্যামের সাথে প্রেম বলিস আর যাই বলিস তা করতে পারবো কিনা, কিন্তু আমি চাকর হয়ে তার পাশে থাকতে পারবো। আমার অনেক ভালো লাগে রে রিয়া ম্যামকে, তবে আমার এই ভালোবাসা আর ভালো লাগা এই মনের মধ্যেই থেকে যাবে। সুমন বেচারা এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আমার কথা শুনছিল। এবার সুমন বলল, আমি আগেই আন্দাজ করেছিলাম এমন একটা কিছু হবে, তবে তুই যে গভীর প্রেমে পড়ে যাবি সেটা আমি ভাবতেও পারিনি। তবে আমি তোরে কিছু বলতে পারবো না, আমাকে শুধু একটা কথা দে, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ বল, কি বলবি? আমি রাখার চেষ্টা করব। সুমন আস্তে করে চিকন কণ্ঠে বলে উঠল, কোনো একদিন রিয়া ম্যামকে তোর বউ হিসাবে তোর পাশে দেখতে চাই, আমাকে তুই শুধু এই কথাটা দে, বল পারবি? দেখ সুমন, আমি কোনো কিছু শুনতে চাই না, তুই পরিরাজ্যে যাবি যা, তবে রিয়াকে আমার ভাবি করে নিয়ে আসবি, তাহলে বলবো তুই আমার সত্যিকারের বন্ধু, আমার কথা রেখেছিস। সুমন বলল, আমি যতটুকু পারি চেষ্টা করব। চেষ্টা না, ভালোবাসার জন্য দরকার হলে যুদ্ধ করবি, আমি তো আছি, তোর সাথে রিয়াকে খুব মানাবে, আমি জানি তুই অবশ্যই অবশ্যই পারবি, আমার বন্ধু পারে না এমন কোনো বিষয় নেই। সুমনের গলায় হাত দিয়ে বললাম, আসলে তুই আমার সত্যিকারের বন্ধুরে, অনেক মিস করবো তোরে। এখন চল, ওরা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের কাছে গিয়ে দেখি বন্যা আর রিয়া ম্যাম মিলে আড্ডা দিচ্ছে, আমরাও বসে কিছুক্ষণ কথা বললাম। ওদের কাছে গিয়ে দেখি বন্যা আর রিয়া ম্যাম মিলে আড্ডা দিচ্ছে, আমরাও গিয়ে বসে কিছুক্ষণ কথা বললাম। কথার মাঝে রিয়া ম্যাম বন্যার একটা হাত তুলে সুমনের হাতে দিয়ে বলল, সারা জীবন এই হাতটা আগলে রাখবা, ওকে কিন্তু কষ্ট দিবা না, আর গিয়ে বিয়ে করে নিবা, যদি উল্টাপাল্টা কিছু হয় তখন না হয় আমরা চলে আসব, আর আমি তোমাদের আমার জাদুশক্তি দিয়ে তোমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। সুমন আর বন্যা আমার দিকে কাঁদো কাঁদো নজরে তাকিয়ে আছে। সুমন শুধু বলল, তোরে ছেড়ে যেতে মন চাইছে না রে বন্ধু। বন্যা বলল, এই বোনটাকে মাঝে মাঝে দেখতে আসবি তো ভাই? আমি তো তোর ছোট বোন হই, সে আশায় রইলাম, আমাদের ভালোবাসা নিস। আর রিয়া ম্যাম, আমার ভাইকে আপনার হাতে তুলে দিলাম, আমার ভাইটাকে কিন্তু দেখে রাখবেন। রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, ওগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আলবিদা। সুমন টাটা দিয়ে বলল, বিদায় রনি। শেষ বাক্যটা আস্তে করে বলল, বিদায় ভাবি, যেটা শুধু আমি শুনতে পেলাম। হঠাৎ করে সুমন আর বন্যা অদৃশ্য হয়ে গেল। রিয়া ম্যাম হয়তো জাদুশক্তি দিয়ে পাঠিয়ে দিয়েছে। বন্যা আর সুমন যেতেই রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, একটু দূরে যাও তো রনি। কেন ম্যাম, কি করবেন? কিছু না, একটু দূরে যাও তো, এখানে আমার কাছে দাঁড়িয়ে থাকলে তোমার ক্ষতি হবে। আমি আর কি করব, রিয়া ম্যামের কথা মতো চুপচাপ দূরে সরে গেলাম। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি রিয়া ম্যামের চোখ হঠাৎ করে লাল বর্ণ ধারণ করছে।
আচমকা যেন সব কিছু আপনা আপনি কাঁপতে লাগলো। আমার চারপাশের পরিবেশ যেন এমন হয়ে গেছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। রিয়া ম্যাম চোখ মুখ লাল করে এমন জোরে এক চিৎকার দিয়েছে, ভয়ের চোটে যেন সব কিছু থরথর করে কাঁপছে। আমার মনে হয় আজকে রিয়া ম্যামের যত রাগ আছে সব এখানে প্রকাশ করে করবেন। আমি তাড়াতাড়ি এবার নিচে বসে চোখ বন্ধ করে নিলাম, এছাড়া আমার কোনো উপায় নেই। রিয়া ম্যাম এখন যে অবস্থায় আছে তাকে দেখে না জানি আমি ভয় পেয়ে গেছি। এতক্ষণ ধরে এসব চললো, আবার হঠাৎ করে সব কিছু নীরব হয়ে গেছে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম মাটিতে হাঁটুতে ভর করে কান্না করছে। আমি তাড়াতাড়ি রিয়া ম্যামের সামনে গিয়ে বললাম, ম্যাম আপনার কি হয়েছে? রিয়া ম্যাম আমাকে দেখে কান্না একটু বন্ধ করে বলল, ওরা আমাকে এত বছর আটকিয়ে রুমের ভেতরে বন্দি করে অত্যাচার করছে। রিয়া ম্যাম নিজের পেট থেকে একটু কাপড় সরিয়ে আমাকে দেখিয়ে বলল, এই দেখো, ওরা আমার পেটে পর্যন্ত আগুন দিয়ে আমাকে শাস্তি দিয়েছে। প্রতিদিন আমাকে ওরা ইচ্ছা মতো মারত, শুধু নিজের সম্মানের দিকে তাকিয়ে আমি কিছু বলি নাই। এই বলে রিয়া ম্যাম ইচ্ছা মতো কান্না করতে লাগলো। রিয়া ম্যামের পেটের পুড়ে যাওয়া অংশটুকু আমি দেখে নিজেই বোকা হয়ে গেলাম। দেখেই বোঝা যাচ্ছে কয়েকদিন আগে এমন করা হয়েছে, ক্ষতটা এখনও শুকায় নাই। এসব দেখে যেন আমার চোখ দিয়ে অল্প অল্প করে পানি বের হতে লাগলো। কতটা অত্যাচার করা হলে একটা মানুষ চুপচাপ থাকতে পারে তা আমি রিয়া ম্যামের কাছ থেকে জানলাম। শুধু নিজের সম্মানের দিকে তাকিয়ে হয়তো কিছু বলেনি। রিয়া ম্যাম চোখের পানি মুছে দাঁড়িয়ে বলল, জানো রনি, আমার বাবা মা আজ পর্যন্ত আমার গায়ে একটাও ফুলের টোকাও দেয়নি। আর এই শালি ছাড়বো না আমি ওকে, ও আমার মা বাবাকেও মেরে ফেলছে। এবার আমি অবাক হয়ে বললাম, আপনি জানেন কি করে যে মুক্তা আপনার মা বাবাকে মেরেছে? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আমার মতো আমার মা বাবাকে ওরা ফাঁদে ফেলে এসব করেছে। ও আমার সৎ বোন হতে পারে, কিন্তু তাই বলে থাক ম্যাম, এসব কথা বাদ দেন তো। পুরনো কথা মনে করে আর নিজেকে কষ্ট দিবেন না। রিয়া ম্যাম এবার একটা নিরিবিলি জায়গায় বসে আমাকে পাশে বসতে বলল, জানো, এখন আমার কাছে সম্পূর্ণ শক্তি আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি এখন। কিন্তু মুক্তার বানানো মায়াজাল আমি ভেঙে ভেতরে যেতে পারবো না। ওকে যদি আমি একবার কাছে পাই না, আমি যদি এনে দিই আপনার কাছে ওকে। রিয়া ম্যাম এবার মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য আর কত করবে বলো তো? আমাকে তো ভালো করে চেনো না পর্যন্ত তুমি, হতেও তো পারতো আমি তোমাকে মেরে ফেলতাম। অচেনা একটা মেয়েকে বিশ্বাস করে কেন এসব করলে? ম্যাম আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, হয়তো আমার কোনো যাওয়ার ঠিকানাও নেই। আপনাকে দেখে আমার কেন জানি মনে হয় আপনাকে আমি বিশ্বাস করি, এজন্য আপনার জন্য আমি জীবন বাজি রাখলাম। আমার কাছে যতদিন থাকবে সারা জীবন এমন বিশ্বাসী হয়ে থাকতে পারবে তো? ওই যে বলেছি না, আমি আপনার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। রিয়া ম্যাম এবার কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানো, আজ পর্যন্ত আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু তোমার মতো ভালো মানুষের সাথে যে আমার পরিচয় হবে এটা আমি ভাবতেও পারিনি। আমি এতটাও ভালো নয় ম্যাম। কে বলেছে তুমি ভালো না? হ্যাঁ, তোমার ঠোঁটের নিচে একটা সুন্দর তিল আছে, যেটার কারণে তোমাকে কিন্তু অনেক কিউট দেখায়। এবার আমি একটু লজ্জা পেয়ে বললাম, জান কি যে বলেন না আপনি। রিয়া ম্যাম আমার কথাগুলো শুনে দাঁড়িয়ে বলল, রনি, তুমি আর একটু ভালো করে ভেবে দেখো, এই পৃথিবীতে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। আমার সাথে গিয়ে কি করবে অযথা? এবার আমি রিয়া ম্যাডামকে কিছু না বলে রাগ দেখিয়ে বললাম, দেখেন, আমি এত কিছু জানি না আর জানতেও চাই না। যদি নেওয়ার হয় তো নেন, নয়তো আমি চলে যাব। কতবার বলেছি আমি আপনার সাথে যেতে চাই, তাও কেন বারবার ঘুরে ফিরে একই কথা বলছেন? রিয়া ম্যাম আর কিছু না বলে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বললেও আর কাজ হবে না আমি জানি, তবে তুমি খুব সাবধানে থাকবে। ওখানে গেলেই আমি কিন্তু সব কিছুর দায়িত্ব নেব, মানে আমার কথায় সব কিছু চলবে। আমার বাবা ছিলেন সেখানে রাজা, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমার ছোট চাচু সব কিছু দেখাশোনা করছে। বাকি যা কথা আছে সবগুলো পরে বলবো, ঠিক আছে? ওখানে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা করবে না। ওখানে কিন্তু তোমার মতো কোনো মানুষ নেই, সবাই জিনপরি আর বড় বড় দানব। যা বলবে আমাকে বলবে, আমি সব কিছু সমাধান করে দিব। আমার কথা মনে থাকবে তো? আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে ম্যাম। রিয়া ম্যাম এবার আমাকে বলল, এসো আমাকে জড়িয়ে ধরো, তবে চোখ কিন্তু একদম খুলতে পারবে না আমি যতক্ষণ পর্যন্ত না বলবো। জড়িয়ে ধরার কথা শুনে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। কি বলবো ভাই, রিয়া ম্যাম আমাকে জড়িয়ে ধরতে বলছে। প্রিয়জনকে জড়িয়ে ধরার মাঝে কিন্তু সেই রকম একটা আলাদা স্বাদ আছে, যে অনুভূতি হয়তো কোনোদিনই প্রকাশ করার মতো নয়। আমি আমার মাথায় হাত দিয়ে বললাম, মানে ম্যাম, আপনাকে আমি জড়িয়ে ধরবো? হ্যাঁ, আমি তো তাই বললাম না, মানে হঠাৎ করে এসব কথা বলছেন যে? রিয়া ম্যাম আমাকে ধমক দিয়ে বলল, আমার সাথে কি যেতে চাও নাকি এখানে থাকতে চাও? যদি যেতে চাও তাহলে চলো, নইলে এখানে দাঁড়িয়ে থাকো, আর কোথাও যেতে হবে না। একটু পর মুক্তা এসে তুলে নিয়ে যাবে, তখন ভালো লাগবে তো? এবার আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ রিয়া ম্যামের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, আপনি আবার যদি মাইন্ড করেন তার জন্য ম্যাম। রিয়া ম্যাম এবার বেশ রাগের সাথেই বলল, আমাকে ধরতে বলেছি না, ধরবা নাকি এখানেই থেকে যাবা? এবার আমি একটু ভয় পেয়ে 2 হাত বাড়িয়ে রিয়া ম্যামকে আস্তে করে জড়িয়ে ধরলাম। রিয়া ম্যাম আবার বলল, আরও জোরে জড়িয়ে ধরো, নইলে তুমি পড়ে যাবা।
এবার আমি রিয়া ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর মনে হলো যেন আমি শূন্যতায় ভেসে উপরে উঠছি। তবে রিয়া ম্যামকে জড়িয়ে ধরার ফিলিংসটা কিন্তু সেই যা বলে বোঝানো যাবে না। মনে মনে ভাবলাম অনেক দিনের ইচ্ছে পরীর ডানা দেখা। তাই রিয়া ম্যামকে চোখ বন্ধ করানো অবস্থায় বললাম, একটা কথা বলি রিয়া ম্যাম। হ্যাঁ বলো। না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল পরীর ডানা দেখব। যদি বলেন তো। দেখো রনি, এমন ফাজলামি করবে না যার কারণে তোমার জীবন চলে যাবে। যদি তুমি একবার চোখ খুলে নিচে তাকিয়ে দেখো তাহলে তুমি কিন্তু সাথে সাথে আমাকে ছেড়ে নিচে পড়ে যাবা। এজন্য বললাম চোখ বন্ধ করো। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন আমি তোমায় অবশ্যই আমার ডানা দেখাবো। সত্যি তো ম্যাম? হ্যাঁ সত্যি। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। কখনো কারোর সাথে প্রেম করেন নাই? আমার কথা শুনে রিয়া ম্যাম কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, এসব শুনে তোমার লাভ কি? লাভ মানে আমি যার জন্য এত কাজ করছি আমি কি তার সম্পর্কে কিছু জানতে পারি না? কেউ যদি আমাকে বলে আপনার সম্পর্কে কিছু বলতে, তখন আমি কি বলবো? তাই বলে তুমি এসব প্রশ্ন করবা? আচ্ছা সরি ম্যাম, আমার ভুল হয়েছে, আর কিচ্ছু বলবো না। রিয়া ম্যাম হঠাৎ করে বলা শুরু করলো, আমি যার প্রেমে পড়েছিলাম ছেলেটা ছিল জিন জাতি। খুব নম্র ভদ্র একটা ছেলে, আর ভেতরে অনেক কিউট। তবে ওর রাগটা একটু বেশি ছিল। একবার রাগ করলে সব কিছু উল্টাপাল্টা করে ফেলতো। এজন্য আমার ওকে খুব ভালো লাগে। তবে ও আমাকে পছন্দ করে কিনা তা আমি বলতে পারি না। তবে আমি ওকে অনেক ভালোবাসি। যদি গিয়ে দেখি ও আজও বিয়ে করেনি তাহলে হয়তো আমার থেকে খুশি কেউ হবে না। মানুষ বলে অপেক্ষার ফল নাকি অনেক মিষ্টি হয়। কথাটা সত্যি নাকি মিথ্যা তা এখনও বলতে পারি না। তবে আমি মনে প্রাণে এই কথাটা অনেক বিশ্বাস করি। রিয়া ম্যামের কথা শুনে আমার বুকের এক পাশ যেন কেমন চিনচিন করে ব্যথা শুরু হতে লাগলো। আচ্ছা, যত কষ্ট সব ঘুরে ফিরে আমার দিকে কেন চলে আসে? যেই মানুষটাকে আমি প্রিয়জন হিসাবে মনে করি সে মানুষটাই আমার সাথে ধোঁকা দেয়। প্রথমে আমি মায়াকে অনেক ভালোবাসতাম, পরে ও আমাকে ধোঁকা দিল। আর এখন যাকে মন থেকে অল্প অল্প করে ভালোবাসতে শুরু করলো, আর আজকে সেও। না না, আর চিন্তা করতে পারছি না। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? মনে মনে এত কি চিন্তা করছো? না ম্যাম, মন খারাপ না, আর এত কিছু চিন্তা করছি না। একটা কথা কি জানেন ম্যাম, প্রিয়জনকে হারানোর ব্যথাটা খুব বেদনাদায়ক হয়। যে মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম, যাকে আমি এত ভালোবাসতাম, সে আমাকে ধোঁকা দিল। ও কিভাবে পারলো আমার আম্মুকে? ওর তো আপন চাচি হতো নাকি? এসব কথা বলে নিজেকে কষ্ট দিও না, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। একটা কথা মনে রেখো, যদি কেউ জিজ্ঞেস করে তুমি আমার কি হও, তাহলে বলবে বন্ধু, ঠিক আছে? কি বলছেন ম্যাম? বন্ধু বলবো মানে? আমি তো আপনার চাকর। চুপ করো তো। চাকর তো তোমাকে ওরা রেখেছে। আমি কখনোই কি এই কথা বলেছি? আর কি ম্যাম ম্যাম বলে ডাকো? এখন থেকে রিয়া বলে ডাকবে, ঠিক আছে? ম্যাম পারবো না। আবার ম্যাম? আচ্ছা সরি ম্যাডাম। আবার? এখন রিয়া বল। ঠিক আছে রিয়া। এই তো এখন ঠিক আছে। আর আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরতে হবে না। যেভাবে ধরে আছো মনে হচ্ছে যেন। এই পর্যন্ত বলে রিয়া ম্যাম আর কিচ্ছু বলে না। আমি রিয়া ম্যামের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম। নিজেই বলে শক্ত করে জড়িয়ে ধরতে, আবার নিজেই না করে। রিয়া ম্যাম আমাকে বলল, এখন তুমি চোখ খুলতে পারো। আস্তে করে আমি চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া ম্যাম শূন্যের ওপর ভর করে আমাকে নিয়ে নিচে নামছে। নিচে তাকিয়ে দেখি এত সুন্দর জায়গায় এসেছি যা আমি জীবনে কোনো দিন দেখিনি। রিয়া ম্যামকে জিজ্ঞেস করলাম, এটাই কি আপনার রাজ্য ম্যাম? আগে রিয়া বলে ডাকো, পরে সব বলবো। আচ্ছা বলেন মিস রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া হাসি দিয়ে বলল, হ্যাঁ এটাই আমাদের সেই রাজ্য। আমি থাকতে তুমি কাউকে একদম দেখে ভয় পাবা না কিন্তু, ঠিক আছে? আমরা নিচে নামতে আমাদের সামনে একটি সুন্দরী মেয়ে পড়লো। মেয়েটা আমাদের দেখে দৌড়ে সামনে যাচ্ছে আর বলে বেড়াচ্ছে, সবাই তৈরি হয়ে নাও, আমাদের রাজ্যের রানী ফিরে এসেছে।